প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ব্যবস্থাপনা বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এই বিষয়ে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন এবং ম্যাথমেটিক্যাল টার্মস আমি শেয়ার করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আর অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রী যদি আমার অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সুযোগ করে দেব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনা শুরু করছি। তো আজকে তোমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ফিন্যান্সিং এন্ড ডেপ্ট ফিন্যান্সিং। তো প্রথমে আমি ব্রিফ কোশ্চেন দিয়েছি 9টা, এগুলো তোমরা বাসায় দেখবে। আর এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আলোচনা করা দরকার সেগুলো ম্যাথমেটিক্যাল টার্মসের সাথে আমি অবশ্যই আলোচনা করব। এরপরে শর্ট কোশ্চেন এন্ড বোর্ড কোশ্চেন দিয়েছি আমি 4টা। এই 4টা তো তোমরা বাসায় পড়ে নেবে। এখানে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমরা জানবো যে লিজ ফিন্যান্সিং কি, অর্থাৎ ইজারা অর্থায়ন বা ইজারা কাকে বলে। দেখো এখানে আমি 2টা সংজ্ঞা লিখে রাখছি। প্রথমত হলো ইজারা হলো এমন একটি অর্থায়ন প্রক্রিয়া যেখানে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় না করেও তা ব্যবহার করার সুযোগ সৃষ্টি করা। ইজারা হলো একটি চুক্তি যার মাধ্যমে এক পক্ষ নির্দিষ্ট সময়ের জন্য তার সম্পত্তি হস্তান্তর না করার শর্তে অন্যকে ব্যবহার করার অনুমতি দেয় এবং অপর পক্ষ এই সম্পত্তি ব্যবহারের জন্য কিস্তিতে টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এ হলো ইজারার সংজ্ঞা। তোমরা এই ইজারা শব্দটি গ্রাম অঞ্চলে প্রায় শুনে থাকো, যে আমি লিজ নিয়েছি। লিজ মানুষ লিজের যে পুকুরে মাছ চাষ বা অন্য কোনো ব্যবসা করে থাকে। মনে করো আব্দুর রহিম একটি ব্যবসা শুরু করবে, তার কোনো মনে করো সে একটা মাছের ব্যবসা শুরু করবে অথবা একটা কারখানা তৈরি করবে। সে কারখানা তার 5 তলা একটা ভবন দরকার অথবা মাছ চাষের জন্য একটা পুকুর দরকার। তার এই মাছ চাষের জন্য পুকুর তার নেই। এখন সে কি করবে? মনে করো আব্দুল করিমের তার একটা পুকুর আছে, সে ওইটা কোনো কাজবাজ করে না, তাহলে সে কি করবে? ওই পুকুরটা সে ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে? লিজের মাধ্যমে। তাহলে এখানে বলা হয়েছে যে ইজারা হলো এমন একটি অর্থায়ন প্রক্রিয়া যেখানে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় না করে তা ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ আমি ক্রয় করব না, বাট তার সাথে আমি চুক্তি করব যে হ্যাঁ আপনার পুকুরটা আমি 5 বছর ব্যবহার করব। এই 5 বছরের ব্যবহারে প্রতি মাসে বা প্রতি বছর আপনাকে আমি একটা অ্যামাউন্ট পরিমাণ টাকা দেব, অর্থাৎ তার সাথে চুক্তি হবে। কিন্তু সম্পত্তির কখনো সে মালিক হবে না। এটা হলো মূল কথা। তাহলে ইজারা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে এক পক্ষ নির্দিষ্ট সময়ের জন্য তার সম্পত্তি হস্তান্তর না করার শর্তে অন্যকে ব্যবহার করার অনুমতি দেয় এবং অপর পক্ষ এই সম্পত্তি ব্যবহারের জন্য কিস্তিতে টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এখানে লেখার দরকার নাই, তোমরা ভিডিওটা পেয়ে যাবা। আর এখন মনোযোগ সহকারে শোনো, এইটি তুমি অনেক বুঝতে পারবা। এরপরে যদি তুমি লিখতে চাও তাহলে ভিডিও দেখে লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো ইজারার শ্রেণী বিভাগ। আচ্ছা একজনে বলো, আমি যে ইজারার সংজ্ঞা বুঝাইতে চাইছি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, এই ইজারা শব্দটার সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমাদের গ্রামে গঞ্জে ব্যবসা যারা করে তাদের প্রায় ইজারা কিন্তু, অর্থাৎ লিজ শব্দটা কিন্তু ব্যবহার করে। অর্থাৎ অন্যের সম্পত্তি ব্যবসায়ীরা ব্যবহার হ্যাঁ করে স্যার। মাসিক কিস্তিতে দেওয়ার প্রতিশ্রুতিতে, যেটা ওই সম্পত্তির মালিক সে কখনোই হয় না কিন্তু ব্যবহার করার অনুমতি পায়। যেমন আমি একটা মাছের ব্যবসা করবো, আমার একটা পুকুর দরকার, কিন্তু আমার পুকুর নাই, কিন্তু অন্যের পুকুরটা আছে, সেই পুকুরটা আমি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবহার করব, বাট মেয়াদ শেষ হলে তাকে আবার পুকুরটা কি ফেরত দিতে আমি বাধ্য থাকব। এরপরে আসো ইজারার শ্রেণীবিভাগ। 3টি দৃষ্টিকোণ থেকে ইজারাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকৃতি অনুসারে, 2 নম্বরে হলো ইজারা সম্পত্তির অধিকারের প্রকৃতি অনুসারে, 3 নম্বরে হলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনুসারে।
এরপর প্রকৃতি অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো পরিচালনা ইজারা আর একটা হলো আর্থিক ইজারা। আবার ইজারা সম্পত্তির অধিকারের প্রকৃতি অনুসারে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রত্যক্ষ ইজারা, বিক্রয় ইজারা এবং লিভারেজ ইজারা। রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনুসারে আবার তিন ভাগে ভাগ করা যায়, রক্ষণাবেক্ষণ ইজারা, রক্ষণাবেক্ষণ ছাড়া ইজারা এবং নেট ইজারা। এইগুলোর সংজ্ঞা তোমরা বাসায় বই থেকে দেখে নেবে এবং প্রশ্নের সাথে করবে। তো এখানে যে বিষয়টা আলোচনা করা দরকার সেটা হলো প্রকৃতি অনুসারে যে দুই ভাগে ভাগ করা যায়, একটা পরিচালনা ইজারা, একটা হলো আর্থিক ইজারা। এই দুইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো, আর্থিক ইজারা হচ্ছে কি, যে ইজারা চুক্তি দীর্ঘমেয়াদের জন্য সম্পাদিত হয় এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চুক্তি বাতিল করা যায় না, তাকে আর্থিক ইজারা বলে। অর্থাৎ এখানে সময়টা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং কখনোই এই চুক্তি বাতিল করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মেয়াদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই চুক্তি বাতিল করা যাবে না। এটা হচ্ছে আর্থিক ইজারা। পরিচালনা ইজারা হচ্ছে যে ইজারা কিন্তু সম্পত্তির মেয়াদ স্বল্পকালীন এবং সহজে বাতিল করা যায়। অর্থাৎ মনে করো আমি 1 বছরের মধ্যে এটা 1 বছরের জন্য ব্যবহার করব, 2 মাস পর আমি এটা বাতিল করে দেব, সেটা হচ্ছে কি পরিচালনা ইজারা। আর আর্থিক ইজারা হচ্ছে কি, আমি 5 বছর ব্যবহার করব, এই 5 বছরের মধ্যে যতক্ষণ পর্যন্ত মেয়াদ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি চুক্তি বাতিল করতে পারবো না। তাহলে আশা করি আর্থিক ইজারা এবং পরিচালনা ইজারা তোমরা বুঝতে পারছো। একজনে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আর্থিক ইজারা হচ্ছে কি দীর্ঘমেয়াদী আর পরিচালনা ইজারা হচ্ছে কি স্বল্পমেয়াদী। আর্থিক ইজারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চুক্তি বাতিল করা যায় না, আর পরিচালনা লিভারেজ হচ্ছে কি, অর্থাৎ মেয়াদের মধ্যে কি এটা বাতিল করা যায়, অর্থাৎ চুক্তি চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। আচ্ছা, এখন আমরা শিখব ম্যাথমেটিক্যাল টার্মসের যে বিষয়। এখানে অঙ্ক করতে গেলে তোমাকে দুইটা ডিসিশন দেবে, তোমাকে দুইটা সিদ্ধান্তের কথা বলবে। একটা হলো লিস্ট ডিসিশন বা অপশন, অর্থাৎ ইজরা সিদ্ধান্ত। 2 নম্বরে হলো বোরো অর বাই অর পারচেজ ডিসিশন। এই দুইটা ডিসিশন এর মাধ্যমে আমরা অঙ্কগুলো যাচাই করব এবং অঙ্কটা ম্যাথমেটিক্যাল টার্মস প্র্যাকটিস করব। তো প্রশ্নে দুটাই তোমাকে করতে হবে। যদি অঙ্ক পরীক্ষায় আসে তাহলে আমাকে এই দুইটা শর্তই কি, যদি প্রশ্ন উল্লেখ করে দেয় দুইটা কাজই করতে হবে। তাহলে যদি আমি প্রথমে লিস্ট ডিসিশন অঙ্কটা করতে যাই, তাহলে আমাকে কাজ কয়টা করতে হবে, অর্থাৎ ওয়ার্কিং কয়টা কাজে করতে হবে। লিস্ট ডিসিশনে আমার দুইটা ওয়ার্কিং, অর্থাৎ দুইটা কাজ। 1 নম্বরে হচ্ছে ক্যালকুলেশন অফ ALR। ALR এর পূর্ণ হচ্ছে অ্যানুয়াল লিজ রেন্ট, অর্থাৎ বার্ষিক ইজারার ভাড়া। 2 নম্বরে হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি। পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে লিজ ডিসিশন আমি যখন করতে যাব তখন আমি এই দুইটা কাজ করব। আচ্ছা, এরপর আছে বাই ডিসিশন, অর্থাৎ এই যে বোরো অর বাই অর পারচেজ, এটার তিনটে নাম, পারচেজ, বাই এবং বোরো। এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে মনে করো তুমি একটা ব্যবসা শুরু করবা, তোমার একটা মানে মাছের চাষের জন্য একটা পুকুর দরকার, একটা জমি দরকার, কিন্তু এটা তোমার কাছে নাই, তুমি লিজ নিতে চাচ্ছ না। তাহলে তুমি কি করবা, এটা ক্রয় করে তুমি ব্যবহার করবা। এন্ড ক্রয় করে যদি তুমি ব্যবহার করতে যাও অবশ্যই তোমার কাছে টাকা থাকা দরকার। যদি তুমি টাকা থাকে তাহলে তুমি ক্রয় করতে পারবা, আর যদি টাকা না থাকে তাহলে তুমি কি করবা, ব্যাংক থেকে লোন নেবা। এজন্য বলা হচ্ছে ব্রো অর বাই অর পারচেজ, অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে ওইটা ক্রয় করে এরপরে সে ব্যবহার করবে। তাহলে আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ক্রয় করার মাধ্যমে ব্যবহার করতে যাই, অবশ্যই ব্যাংকে আমাকে একটা সুদ দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ হারে ব্যাংকে আমাকে সুদ প্রদান করতে হবে। তাহলে এক্ষেত্রে বোরো অর বাই অর পারচেজ অপশনে আমার কাজ কয়টা, আমার কাজ হচ্ছে ওয়ার্কিং হচ্ছে 5টা, বাই ডিসিশনে ওয়ার্কিং কয়টা আমার 5টা। 1 নম্বরে প্রথমে বের করতে হবে ক্যালকুলেশন অফ ALP, অর্থাৎ অ্যানুয়াল লোন পেমেন্ট। এটা আমরা আগেই পরিচিত, অর্থাৎ আমি যখন দ্বিতীয় অধ্যায় প্রথম অংশ পড়েছিলাম সেখানে এলপির সাথে আমরা পরিচিত হয়েছে।
2 নম্বর অংশ হলো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় বের করতে হবে। 3 নম্বরে হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের পরিমাণ বের করতে হবে। 4 নম্বরে হচ্ছে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং অর্থাৎ ট্যাক্সের পরিমাণটা বের করতে হবে। 5 নম্বরে হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। 5টা কাজ হচ্ছে আমার কিসের বাই ডিসিশন অথবা পারচেজ ডিসিশন অথবা ব্রো ডিসিশন। এই ব্রো ডিসিশনে 5টা ওয়ার্কিং করতে হবে। আর লিজ ডিসিশনে আমার কয়টা ওয়ার্কিং করতে হবে? 2টা ওয়ার্কিং করতে হবে। আচ্ছা এখন বলো এই যে লিজ ডিসিশন আর হলো পারচেজ ডিসিশন আমার ম্যাথমেটিক্যাল টার্মসে এই 2টা কাজ করতে হবে। 2টার লিজ ডিসিশনের কাজ হচ্ছে 2টা আর বাই ডিসিশনের কাজ হচ্ছে 5টা। এতটুকু বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখন আমি আসি লিজ ডিসিশনে। আমি জানলাম যে লিজ ডিসিশনে আমার কাজ 2টা। তাহলে লিজ ডিসিশনে যদি কাজ 2টা হয় এখন 2টা কি কি কাজ করতে হবে? তাহলে 1 নম্বরে আমি কি বলছিলাম? নির্ণয় করতে হবে ক্যালকুলেশন অফ এএলআর। এটা বের করতে হবে। এটা যদি বের করতে হয় আমার 2টা সূত্র প্রয়োগ করতে হবে। কি কি সূত্র? দেখো প্রথমে আমি লিখছি পিবি সমান সমান এএলআর সেকেন্ড ব্র্যাকেট অন মাইনাস উপরে অন নিচে হচ্ছে অন প্লাস আর পাওয়ার হচ্ছে এন বাই আর। এই সূত্রটা আমার প্রয়োগ করতে হবে। আচ্ছা এই সূত্রটা কখন প্রয়োগ করব? আমার প্রশ্ন যদি বলা থাকে এন্ডিং অর এন্ড অফ দ্য ইয়ার অর নাথিং অর্থাৎ প্রশ্নে কিছুই বলা নেই অথবা এন্ডিং অর এন্ড অফ দ্য ইয়ার এই কথাটা যদি থাকে তাহলে আমি কোন সূত্রটা ব্যবহার করব? এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা দ্বিতীয় হলো প্রশ্ন যদি বলা থাকে পেইড ইন অ্যাডভান্স অর বিগিনিং অর স্টার্টিং এই 3টে শব্দের যে কোনো একটা শব্দ যদি থাকে তাহলে আমি দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তাহলে একজনে বলো যে লিজ অপশনে আমার এএলআর বের করার জন্য সূত্র হলো 2টা। আমি কখন প্রথম সূত্রটা ব্যবহার করব এবং কখন দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব? এই যাদের বাজে সাউন্ড হয় সে আনমিউট করে নাও। আচ্ছা শারমিন বলো এখানে আমি 2টা সূত্র দিয়েছি এই 2টা সূত্রের মধ্যে প্রথমটা কখন ব্যবহার করব দ্বিতীয়টা কখন ব্যবহার করব? স্যার ক্যালকুলেশন অফ এআর বের করার সময় যখন এন্ডিং অর এন্ড অফ ইন দা ইয়ার অর নাথিং থাকবে তখন প্রথম সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ। যখন আর পেইড প্রশ্নের ইন ভিতরে অ্যাডভান্স অর বিগিনিং অর স্টার্ট ওই সূত্রটা ব্যবহার করব যদি যদি প্রশ্নে প্রশ্নে থাকে। এই শব্দগুলো থাকে তাহলে যখন আমাদের এন্ডিং এবং এন্ড অফ দ্য ইয়ার স্যার অর্থাৎ কিছুই বলা থাকবে না তখন আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। আর যদি নিচের কথা বলা থাকে পেইড ইন অ্যাডভান্স বিগিনিং তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। আমরা আচ্ছা এখন কথা দ্বিতীয় হলো সূত্র ব্যবহার করব। প্রশ্ন যদি এএলআর অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট প্রশ্নের মধ্যে যদি অ্যামাউন্টটা দিয়ে দেয় তাহলে এই সূত্র ব্যবহার করা লাগবে না। কি বলছি আমি? প্রশ্ন যদি এএলআর টাকার পরিমাণটা দিয়ে দেয় তাহলে এই সূত্র ব্যবহার করা লাগবে না, ব্যবহার করব না। আচ্ছা এরপরে 2 নম্বর ওয়ার্কিং কি? 2 নম্বর ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমার বের করতে হবে। তাহলে হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমার ঘর হবে কয়টা? কলাম হবে 8টা আর রো হবে বছর যে কটা থাকবে ওই কটা, মনে করো 5টা বছর, আর হলো হেডিং 6টা আর নিচে টোটাল একটা 7টা। তাহলে বছরের উপর ডিপেন্ড করবে ঘর হবে কটা, যে কটা বছর থাকবে এর সাথে 2টা ঘর বাড়বে। তাহলে উপরে হেডিং আর নিচে হলো কি টোটাল, এ হলো আমার ঘর। তাহলে প্রথম ঘরে আমি লিখবো ইয়ার, দ্বিতীয় ঘরে লিখবো আমি এএলআর, তৃতীয় ঘরে লিখবো আমি এনসি, চতুর্থ ঘরে লিখবো সিএফ, পঞ্চম ঘরে লিখবো টিএস, ষষ্ঠ ঘরে লিখবো এনসিএফ, সপ্তম ঘরে লিখবো আমি ডিএফ এবং অষ্টম ঘরে লিখবো আমি পিবি। আচ্ছা এখন কোন সময় কি কাজ এটা যখন আমি অঙ্ক করব তখন আমি বুঝাই দেব। আচ্ছা এরপরে এই সবটা করব কখন? যখন আমাদের প্রশ্নে কি থাকবে এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ বিগিনিং শেষের কথা বলা থাকবে, অর্থাৎ কিস্তি যখন শেষের কথা বলা থাকবে তখন আমার ছক হবে এইটা। এরপরে হলো প্রশ্নে যদি কিস্তি শুরুতে দেয় এই কথা যদি বলা থাকে তাহলে ছক হবে পরেরটা। পরেরটা কিভাবে দেখো একই ছক কিন্তু ইয়ারের ক্ষেত্রে লেখার টার্মস কিন্তু ভিন্ন। কি ভিন্ন? এখানে লিখছি আমি 0, এরপর লিখছি 1 থেকে 4,
এরপরে লিখছি কত 5, এই যে এখানে লিখছি কি 0 1 থেকে 4, এরপরে কি লিখছি 5। আচ্ছা নিচে এরপরে দেখো ইন্ডিং এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট 1 থেকে 5 গড়, তাহলে শেষের ক্ষেত্রে ছকের ইয়ারের গড়ের বছরটা লেখার সিস্টেম আর হলো বিগিনিং এর ক্ষেত্রে বছর লেখার সিস্টেম কিন্তু আলাদা। তাহলে প্রশ্ন যদি কিস্তি শুরুতে বলে তাহলে ছক হবে এইটা, আর যদি কিস্তি শেষে বলে তাহলে ছক হবে এইটা। আশা করি তোমরা লিজ অপশনের কাজটা বুঝতে পারছো। তাহলে লিজের অপশনে ওয়ার্কিং হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ এএলআর বের করা, দুই নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি বের করা। আচ্ছা এখন আমরা আসি লোন অপশন। তাহলে লোন অপশন, বাই অপশন এবং পারচেজ অপশন এর কাজ হচ্ছে আমার 5টা। তাহলে এখন এই 5টা কাজ প্রথমে আমার কি বের করতে হবে, ক্যালকুলেশন অফ এএলপি, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন দ্বিতীয় নম্বরে। তাহলে প্রথমে আমরা সিরিয়ালে আসি, দেখি আমার কি কি সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো পারচেজ অর বাইং অর লোন অপশন, এক্ষেত্রে প্রথমে আমি বের করব কি ক্যালকুলেশন অফ এএলপি, এটা আমি বের করব। আচ্ছা এটা যদি আমি বের করতে যাই, দেখো আগে যে সূত্র লিখছিলাম আমি লিজ অপশনে, যে দুটো সূত্র একই সূত্র কিন্তু আমার ব্যবহার এবং একই সূত্র, শুধু পার্থক্য কোথায়, শুধু পার্থক্য হয়েছে এখানে লিখছি এএলপি, দেখো এখানে লিখছি কি এএলপি, আর এই সূত্রে হলো আমার কি এএলআর, পার্থক্য এতটুকুই। এখানে লিখছি এএলআর আর এখানে কি এএলপি, পার্থক্য শুধু এতটুকু, কিন্তু সূত্র এক। অর্থাৎ বিগিনিং এর ক্ষেত্রে সূত্র ব্যবহার করব উপরেরটা, ওই সরি শেষের ক্ষেত্রে মানে কিস্তি যদি শেষে বলা থাকে সূত্র ব্যবহার করব প্রথমটা, আর বিগিনিং এর ক্ষেত্রে সূত্র ব্যবহার করব আমি দ্বিতীয়টা। অর্থাৎ এইটা সূত্র সবই এক। এখন অঙ্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন সময় কোন মানটা আমি ব্যবহার করব, এটা আমি যখন অঙ্ক করব তখন আমি বলে দেব। আচ্ছা তাহলে প্রথমে আমি ক্যালকুলেশন অফ এএলপি ব্যবহার করব একই সূত্র, শুধু পার্থক্য কি এএলপি এবং এএলআর। আচ্ছা দুই নম্বরে ব্যবহার করব ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন সূত্র আমরা স্বাভাবিক ক্ষেত্রে থার্ড ইয়ারে ক্যাপিটাল বাজেটিং করে আসছি, সেখানে আমরা ডেপ্রিসিয়েশন সূত্র ব্যবহার করছি কস্ট মাইনাস সেল বেস ভ্যালু, নিচে হচ্ছে ওয়ার্কিং লাইফ অথবা এস্টিমেটেড লাইফ অথবা এস্টিমেটেড ইয়ার, এটা আমরা ব্যবহার করেছি। আচ্ছা 3 নম্বরে বের করব হলো কি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। আচ্ছা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট যদি আমি ব্যবহার করতে যাই, আমার কথা কি শোনো? হ্যাঁ স্যার শোনা। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এটা যদি আমি বের করতে যাই তাহলে আমরা এর গত ক্লাসে আমরা বেলুন মেথড করেছিলাম আর ক্যাপিটাল রিকভারি মেথড করেছিলাম। তা সেখানে ক্যাপিটাল রিকভারি মেথডের যে ছকটা হুবহু একই ছক, ইয়ার, বিগিনিং ব্যালেন্স, এএলপি, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। অর্থাৎ ওইখানে যে ক্যালকুলেশনটা যারা করছো তারা ধরতে পারছো যে ওইখানে যে ক্যালকুলেশনটা এখানে একই ক্যালকুলেশন আমরা করে থাকি। তো না দ্বিতীয় আমি এটা আবার আলোচনা করছি না। 4 নম্বরে আমরা বের করব কি ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং। তাহলে এটা যদি আমাদের বের করতে হয়, এখানে কি কি করা আসবে, আমার ইয়ার আসবে, ইন্টারেস্ট আসবে, ডেপ্রিসিয়েশন আসবে, মেইনটেনেন্স কস্ট অর্থাৎ সংক্ষেপে বলে এমসি, এরপরে টোটাল। এইখানে টোটালটা হচ্ছে কি এই তিনটার যোগফল, অর্থাৎ ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স কস্ট, এই তিনটার যোগফল হচ্ছে কি টোটাল। এরপরে ট্যাক্স সেভিং হলো প্রশ্নের পার্সেন্টেজ বলে দেবে, মনে করো ট্যাক্স 40%, তা টোটালের উপর 40% যেটা হবে সেটা হবে ট্যাক্স সেভিং। আমরা অঙ্কটা যখন প্র্যাকটিস করব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এতটুকু আমরা মনে রাখি যে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং বের করতে হলে এই ঘরগুলো লাগে। আচ্ছা আরেকটা হলো প্রশ্নে যদি মেইনটেনেন্স কস্ট দেওয়া না থাকে তাহলে এই মেইনটেনেন্স কস্ট ঘরটা আমার হবে না, তাহলে ঘর হবে বাকিগুলো। তাহলে মেইনটেনেন্স কস্ট যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমার ঘর হবে শুধু এই মেইনটেনেন্স কস্ট ঘর ছাড়া বাকি ঘরগুলো হবে। আচ্ছা এরপরে হলো ক্যালকুলেশন অফ পিবি। আমরা ক্যালকুলেশন অফ পিবি বের করব, অর্থাৎ লিজের ক্ষেত্রে যে ঘর এখানে একই ঘর কিন্তু একটু পার্থক্য, কি পার্থক্য,
দেখো আগেরটা আমরা লিখছিলাম কি ALR, এখানে লেখছে কি ALR, আর এখানে লিখবো হলো ALP। এই যে এখানে লিখবো আমরা ALP। আচ্ছা এরপরে কি মেইনটেইন কস্ট, এরপরে হচ্ছে TCF, এরপরে TS, এরপরে NCF, এরপরে DF, এরপরে PB। আচ্ছা এখানেও ইন্ডিং বিগিনিং আছে শকের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমি কোন শকটা আঁকবো, বিগিনিং এর শক না এন্ডিং এর শক। যদি প্রশ্নে কিস্তির পরিমাণ কিস্তি যদি বছরের শেষে দেয় তাহলে শক হবে এটা, আর যদি কিস্তির পরিমাণ বছরের শুরুতে দেয় তাহলে শক হবে আমার এটা। এক্ষেত্রে আমার এই শকটা করার ক্ষেত্রে আমার কিভাবে শুরু করব, আমরা ইয়ারের ঘরে শূন্য দিয়ে শুরু করব, 0 1 2 3 4 5, আর এখানে শুরু করব শেষের যদি কিস্তি শেষে বলে তাহলে আমরা শুরু করব 1 2 3 4 5 5। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি প্রশ্নের ভিতরে সেল বেস ভ্যালু থাকে তাহলে সব সময় প্রেজেন্ট ভ্যালু বের করার ছকে বছরের শেষের ঘরে আমার সেল বেস ভ্যালু টাকার পরিমাণটা দিয়ে হিসাব মিলাতে হবে। আমি লাল দাগ দিয়ে দিলাম। তাহলে প্রশ্নের ভিতরে যদি সেল বেস ভ্যালু থাকে অবশ্যই আমি কি করব, ওই প্রেজেন্ট ভ্যালু বের করার ছকের শেষে আমাদের দিয়া প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এইটুকু আমাদের মনে রাখতে হবে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে এই ঘরটা আমার আসবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা তাহলে বিগিনিং এর ছক এন্ডিং এর ছক, যেমন আমাদের শুরুতে এখানে ইয়ারের ক্ষেত্রে 1 দিয়ে শুরু হবে, 1 2 3 4 5, আর বিগিনিং এর ক্ষেত্রে শুরু হবে কি 0 1 2 3 4 5। আচ্ছা এখন দেখো আমি ওখানে কিছু সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করতে, সেই শব্দগুলো আমি পুনরূপ দেখাবো। এখানে ডিএফ আমি ছকের ভিতরে ব্যবহার করছিলাম, ডিএফ হলো ডিসকাউন্ট ফ্যাক্টর, অথবা পিবিআইএফএ। তা কোনো কোনো বইতে দেখবো ছকের ভিতরে ডিএফ ও লেখা আছে, পিবিআইএফ ও লেখা আছে, অর্থাৎ কাজ এক কথা এক। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি। এরপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট, এমসি তে হয় মেইনটেনেন্স কস্ট, রক্ষণাবেক্ষণ খরচ, এটা কে বহন করবে এটা একটু ব্যাখ্যা আছে। এরপর হলো সেল বেস ভ্যালু, সেল বেস ভ্যালু তিনটে নাম, একটা হলো সেল বেস ভ্যালু, বাংলা হলো ভগ্নাবশেষ মূল্য, 2 নম্বর হলো স্ক্র্যাপ ভ্যালু, 3 নম্বর হলো রেসিডুয়াল ভ্যালু। প্রশ্নে যে কোনো একটা শব্দ থাকলেই ধরে নেবা যে এটা সেল বেস ভ্যালু। সেল বেস ভ্যালু কি, সেল বেস ভ্যালু হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কি, যেমন আমাদের পরিবারে দেখবা যখন আমাদের বাসায় কোনো ফেরিওয়ালা আসে পুরান ভাঙা মাল ক্রয় করার জন্য, তখন আমরা মনে করি একটা পাতিল ক্রয় করব, মনে করি একটা ভাতের পাতিল আমি ফেরিওয়ালার কাছ থেকে ক্রয় করব, তাহলে আমার একটা ভাতের পাতিল বাসায় পুরাতন আছে, তাহলে ওইটা বিক্রি করিয়া নতুন টাকা দিয়ে এরপরে নতুন একটা কি ক্রয় করবো। অর্থাৎ ফেরিওয়ালার কাছ থেকে আমরা পুরাতন মাল বিক্রি করে নতুনটা যখন ক্রয় করি, ওই যে পুরাতন মালটার যে দামটা হয় ওইটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পারছো। এরপর টিসিএফ, টিসিএফ হচ্ছে টোটাল ক্যাশ ফ্লো, এনসিএফ হচ্ছে নিট ক্যাশ ফ্লো, এরপরে ডেপ্রিসিয়েশন তো অবশ্যই এটা আমরা জানি। আচ্ছা এই হলো আজকের মানে অঙ্কে যাওয়ার পূর্ববর্তী আলোচনা, অর্থাৎ তোমাদের আমরা অঙ্ক কিভাবে করব, কি কি থাকলে কি কি করতে হবে এবং কি কি ছক আমরা ব্যবহার করব, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন দেখি কে কি বুঝতে পারছো। আচ্ছা আমাদের সিদ্ধান্ত কয়টা, একজনে বলো। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সিদ্ধান্ত কয়টা? এই যে আমাদের স্ক্রিনে তাকাও, এখানে লেখা আছে দুইটা, একটা হলো লিজ ডিসিশন, একটা হলো বড় এবং বাই ডিসিশন। আমার কথা কি শোনো? হ্যাঁ স্যার, বুঝতে পারিনি। বলছি আমাদের প্রশ্নের ভিতরে এবং অঙ্কের ভিতরে সিদ্ধান্ত কয়টা থাকবে? স্যার দুইটা থাকবে। দুইটা থাকবে, একটা হলো কি লিজ ডিসিশন, আর একটা হলো বড় বা বাই বা পারচেজ ডিসিশন। আচ্ছা প্রশ্ন যদি হ্যাঁ। একটা করতে বলে তাহলে আমি একটা করব, আর যদি সিদ্ধান্তের মতামত জানতে চায় তাহলে আমাদের দুটাই করতে হবে। হ্যাঁ যদি স্যার, সিদ্ধান্তের মতামত জানতে চায় তাহলে আমাদের কয়টা করতে হবে? করতে হবে। দুইটা। আর যদি প্রশ্নে একটা করতে বলে তাহলে আমরা একটা করব। আচ্ছা যদি লিজ করব। ডিসিশন করতে যাই তাহলে আমার কাজ কয়টা, একজনে বলো দিই। দুইটা করতে হবে, ক্যালকুলেশন অফ এএলআর বের করতে হবে আর ক্যালকুলেশন অফ পিবি বের করতে হবে। বের করতে হবে।
আচ্ছা, এরপর যদি আমি বাই ডিসিশনে যাই তাহলে বাই ডিসিশনে কাজ কয়টা আমার? 5টা কাজ আছে। 5টা কাজ। কি কি? Calculation of ALP, calculation of depreciation, calculation of interest, calculation of tax saving, calculation of PB. হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তাহলে মানে ক্লাসটা আজকের মতো সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর তোমাদের সাথে মানে ভিডিও অফ করার পর তোমাদের সাথে আমি একটু কথা বলবো, আবার কেউ লিভ নিও না। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।